সপ্তাহে কয় মন করে সিম উঠান? সপ্তাহে 80 মন করে সিম উঠাই। প্রতি সপ্তাহে 80 মন করে? জি। এইভাবে কয় মাস পর্যন্ত সিম উঠাতে পারবেন? এইভাবে 3 মাস পর্যন্ত সিম উঠামু। কত টাকা মন বিক্রি করতেছেন? এটা 2000 বেচছি, 1500 বেচছি, এখন বর্তমানে 800-900 টাকা। বর্তমানে 800-900 টাকা? জি। তো তাহলে তো এবার বাম্পার। হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাহাড়ি অঞ্চলে। এই অঞ্চলের লক্ষিন্দর, ফটিয়ামারি, খাজনাগড়া, মধুপুর চালা, মুরাইত, গারোবাজার, চাকপাড়া, সাপমারা, সিদ্দিক আলী, শানবান্দা, ভাগ আড়া, তালতলা, কাইকারচালা, শুক্তার বাইত, আকন্দের বাইত, বাসা বাইত, কাজলা, বাগচালা, সাগর দিঘি, মালির চালা, কামালপুর সহ এই অঞ্চলের অন্যান্য গ্রামে প্রচুর পরিমাণে সবজি চাষ হয়। দর্শক বন্ধুরা, আজকে একজন শিক্ষিত তরুণ কৃষি উদ্যোক্তার সিম চাষের গল্প আপনাদেরকে শোনাবো। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনির হোসেন। আমি একজন কৃষক। আমি অনার্স পর্যন্ত লেখাপড়া করছি। এরপর চিন্তা ভাবনা করলাম যে এই কৃষিখাতে একটু লাভ বেশি হয়, বা চাকরির পিছিয়ে ঘুরতে হলে অনেকটা সময় অপচয় করতে হয়, অনেক কিছুই আছে, খালা চাচু অনেক কিছুই লাগে। যার জন্য আমি চিন্তা ভাবনা করি যে আমার বাবা একজন কৃষক, তার কিছু আবাদি জমিনও আছে। আমি চিন্তা ভাবনা করে এই আবাদি জমিটুকু আমি নিজেই চাষ করা শুরু করি। বর্তমানে আমি মোটামুটি সব ফসলই আবাদ করি, যেমন মিষ্টি কুমড়, লাউ, বেগুন, সিম, করলা, মানে যেগুলা আছে সবগুলোই মোটামুটি আবাদ করি। পেঁপে, আমার একটা মুরগির ফার্মও আছে, পাশাপাশি ছোটোখাটো একটা গরুর ফার্মও আছে। আর কচুলতি যেগুলো আছে সেগুলো মোটামুটি আমি আবাদ করি, আমার যে আবাদি জমিগুলো আছে। এছাড়াও মনে করেন আমার যে জমিটুকু আছে এছাড়াও আমি কিছু জমি দেখা গেলো রিক্সি নিয়ে আবাদ করি। এতে আমার ভালোই মোটামুটি লাভ আসে। মানে কৃষি সেক্টরে শাক সবজি ফলমূল থেকে যা কিছু আছে, গবাদি পশু সবই আপনি চাষাবাদ বা লালন পালন করেন? জি, মোটামুটি আমি সব দিক দিয়ে আর কি, যেটুকু বুঝি যে একটা দিক কিন্তু সবসময় কিন্তু বাজারটা ভালো যায় না। যার জন্য মনে করেন পঞ্চমুখী ফসল আবাদটা করলে একটা না একটা ভালো প্রফিট পাওয়া যায়। যার জন্য মনে করেন প্রতিটা ফসলই আমি আবাদ করার চেষ্টা করি। মানে দেখা গেল একক ফসল চাষাবাদ করলে দেখা যাইতেছে যে আপনার লাভবান হতেও পারেন, নাও হতে পারেন। আর এখানে আপনি যদি একাধিক ফসল চাষাবাদ করেন সেক্ষেত্রে দেখা যায় যে একটাই যদি লস হয় তাহলে আর অন্যান্যগুলোতে আপনি লাভ করে নিয়ে আসবেন। তো এই জন্য আপনি একক ফসল করেন না, সব ধরনের চাষাবাদই করেন। যেমন ধরেন আমি এই সিম বাগানে প্রথম অবস্থায় আমি যে হাইব্রিড করলাটা, বড় করলাটা সেটা লাগিয়েছি। এরপরে ওটার শেষ হওয়ার মাত্রই আমি ওই চিংচিঙ্গা বা শসা লাগিয়ে দিই। ওইখান থেকেও কিছু আমার লাভ আসে। এরপরে সর্বশেষ যেটা যে আমি সিম আবাদ করি, যার জন্য আলাদাভাবে আমার মাচা তৈরি করতে হয় না, একই মাচায়। জি, একই মাচায়। আর মানে অধিক যে পরিচর্যা সেটা কিন্তু লাগে না। লাগিয়ে দিলে মনে করেন যে এটা যে ফুল আসার পর্যন্ত কোনো লালন পালন করতে হয় না বা কোনো পরিচর্যার কোনো প্রয়োজন নেই। এর ফুল আসার সাথে সাথে আপনার কিছু ছত্রাক আক্রমণ করে, এই ছত্রাকের কিছু ব্যবস্থা করলে বা কিছু পোকামাকড় আছে সেগুলো দমন করার যে ওষুধগুলো আছে সেগুলো ব্যবহার করলেই ব্যাস, এইগুলোই মনে করেন এত আহামরি কিছু না, যে পরিশ্রম এরকম বেশি কিছু না, একটু বুঝে শুনে করলে সিম অধিক লাভ। তারপরে আবার সিম মনে করেন যে এই আপনি যখন এই প্রথম বা দ্বিতীয় তুলা দিবেন তখন আপনার যে খরচটা হয়, যে ছত্রাক বা কীটনাশক বা সার যেটাই বলেন আপনি, সার পানি, সেটা প্রথম 1 বা 2 তুলায় সম্পূর্ণ লাভ। মানে সিম গাছ লাগানোর পর থেকে আপনার ফুল ফল আসা পর্যন্ত এর মধ্যে যে আনুষঙ্গিক খরচগুলা হয়, আপনার 1 তুলা বা 2 তুলা প্রথম, জি এই আপনার সব খরচ উঠা যায়। জি, সব উঠে এবং কিছু লাভও থাকে। পরবর্তীতে যে মানে প্রতি সপ্তাহে একবার তুলি বা 10 দিন অন্তর অন্তর একবার করে তুলি আমরা সিম, সেই ক্ষেত্রে দেখা গেল লেবার খরচটা বাদে আমাদের যেটুকু থাকে মোটামুটি লাভই থাকে। মানে আপনার ওই যে লেবার দিয়ে সিম উঠান, জি, তো সেই লেবারদের খরচটা বাদ দিয়ে আর যা থাকে সব লাভই থাকে। জি, আচ্ছা আচ্ছা।
তো এটা কি জাতের সিম লাগাইছেন আপনি? এটা আসলে দেশীয় জাতে বলে, এটা গিয়াপুটি সিম নামে। ঘিয়া বা পুটি সিম, হ্যাঁ, এটা দেশি জাতের। জি। এইটাই আমাদের বাংলাদেশের সর্বোৎকৃষ্ট একটি সিম, তাই না? আমি যতগুলো সিম আবাদ করছি তার মধ্যে এটার ফলন অত্যাধিক বেশি। মানে আরগুলার থেকে এটার ফলন মানে দীর্ঘস্থায়ী হয় এবং ফলনটা বেশি হয়। এর দামও বাজারে বেশি। হ্যাঁ, এটা মোটামুটি অন্য সিমের থেকে খেতেও সুস্বাদু এবং বাজার মূল্য একটু বেশি আমার মনে হয় যে আমি বিক্রি করি। যেমন এখন যে নরসিংদী সিমটা যাতে আছে, এটা আপনার 600 থেকে 700 টাকা মন, আর আমাদের এই জাতের সিমটা 900 থেকে 1000 টাকা মন বিক্রি হচ্ছে। তার মানে 200-300 টাকা বেশি পাচ্ছি আমরা। আর এটার ফলনও ওটার থেকে অনেক বেশি হয় এবং দীর্ঘস্থায়ী হয়। আচ্ছা ভাই, আর একটা বিষয় জানার আমার খুব আগ্রহ, সেটা হলো যে আপনি পড়ালেখা করে ভালো কোনো প্রতিষ্ঠানে অথবা সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি না করে আপনি কেন এই কৃষিকাজে আসলেন? আচ্ছা, দেখা গেল বাংলাদেশে কিন্তু সব ছাত্ররা যদি চেষ্টা করে চাকরির জন্য তাহলে কিন্তু হবে না। মানে কারো না কারো একটা অন্য ব্যবস্থা করতে হবে। যেমন আমি যেটা করছি এটা হলো আত্মকর্মসংস্থান। আমার নিজের যে চাষি জমিগুলো আছে আমি সেগুলি আবাদ করতেছি। এক্ষেত্রে কিন্তু আমি খাবার জন্য না, আমি বাণিজ্যিকভাবে কৃষি আবাদ করছি। যেমন এটা আমি নিজে যেটুকু লাগে খাই আর টুকু আমি বিক্রি করি। আর শুধু যে বিক্রি করি এরকম না, আমি অধিক হারে বিক্রি করি। যেমন আমার এবার সিমের মাচা আছে আপনার 1 একর, যেটুকু মানে খাইতে আর কতটুকু লাগে আর টুকু কিন্তু আমি বাণিজ্যিকভাবে বিক্রি করতেছি। এটা কিন্তু আত্মকর্মসংস্থান। আর লেখাপড়া বলতে যে অনার্স পর্যন্ত লেখাপড়া করছি, ঠিক আছে, লেখাপড়া মানুষের দরকার, সেটা ঠিক আছে, শিক্ষিত হওয়া দরকার। কিন্তু যে চাকরির পিছনে দৌড় পারতে হবে তেমন কিছু না। চাকরির পিছনে দৌড় পারা এটা আমি মনে করি যে আসলে ডক্টর ইউনূস বলছিল যে আপনি কেন চাকরির পিছনে দৌড়াবেন, আপনি নিজে একটা কিছু আত্মকর্মসংস্থান তৈরি করেন যেটা নিয়ে মানুষ আপনার পিছনে দৌড়াবে। যেমন আমার এখানে প্রায় প্রতিদিন 15 থেকে 20 জন লোক কাজ করে, লেবার কাজ করে। সেক্ষেত্রে দেখা গেলো আমি এই লেবারগুলোর কিন্তু আত্মকর্ম মানে একটা কাজের যে একটা স্থান, এটা কিন্তু আপনার মাধ্যমে অনেক সংসার আপনার মাধ্যমে চলে, থেকে এরা কিন্তু কাজ পাচ্ছে, এদের জীবিকা নির্বাহ করছে। সেই ক্ষেত্রে দেখা গেলো আমি একটা চাকরি করে, সরকারি হোক আর বেসরকারি হোক, 20 থেকে 30,000 বা কিছু বেশি বা কিছু কম পেতাম এটা মাসে প্রতি। তো একটা ফ্যামিলি চলতে গেলে কিন্তু 20 থেকে 30,000 টাকা কিন্তু লাগেই, বা আর বেশি লাগে, সেটা আপনার উপর নির্ভর করে। কিন্তু বর্তমান বাজার পরিস্থিতি কিন্তু 20-25,000 টাকা হয় না কিছু। 5 থেকে 6 জন যদি সদস্য হয় ফ্যামিলির, সেক্ষেত্রে কিন্তু আপনার এই 20-25,000 টাকা কিন্তু কিছু হয় না। তো আমি এইখানে এই প্রতি মাসে 4 থেকে 5টা তোলা দিচ্ছি, সিমটা তুলছি ক্ষেত থেকে। সেই ক্ষেত্রে দেখা গেল যে প্রতি মাসে আমার 2 থেকে 3 লক্ষ টাকার সিম বিক্রি হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আমার দেখা গেল যে আমি কিন্তু আরো 15-20 জনের চাকরি জোগাড় করে দিচ্ছি আমার কর্মসংস্থান থেকে। তাহলে আমার চাকরি যে করতে হবে তেমন কোনো কিছু না। তাহলে আমি ওই লেখাপড়া করছি বলে যে আমাকে চাকরি করতে হবে এমন কিছু বাধ্যবাধকতা না। তাহলে আমাকে ওই চাকরির পিছনে দৌড়াতে হবে কেন? আমি যদি 15 জনের চাকরি দিতে পারি তাহলে আমি কেন চাকরির পিছনে খুঁজবো? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আপনি যে কৃষি চাষাবাদে আসছেন এবং সফল একজন উদ্যোক্তা ধরা চলে, তো আপনি যে কৃষিকাজে আসলেন, তো এর মধ্যে আপনি কি কি প্রতিবন্ধকতায় পড়েছেন? আমি যখন এই কৃষিকাজের মাঝে আসি তখন আপনার 2021 বা 22 সালে আমি কৃষিকাজে আসি। তখন কিন্তু বাজার মূল্যটা নিয়ন্ত্রণে ছিল। মোটামুটি কীটনাশক সার যেগুলো আর কি কৃষি পণ্য বা কৃষি দ্রব্য, সেগুলো কিন্তু মোটামুটি চাহিদা অনুযায়ী ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের যে সমস্যাটা দাঁড়াইছে যে একটা ফসল আবাদ করতে গেলে তার যে পণ্যগুলা সেগুলা কিন্তু দুর্লভ হিসেবে ধরা যাচ্ছে। যেমন ধরেন মনে করেন একটা জিনিস থাকা সত্ত্বেও সিন্ডিকেটের মাধ্যমে আমরা ওইটার প্রতারণার শিকার হচ্ছি। সার ব্যবস্থাটা যেমন ধরেন যে সারের বাজার মূল্য যা বা সরকারি যা রেট করছে সেই বাজারটা কিন্তু আমরা নিতে পারতেছি না, বা তার অধিক টাকা দিয়ে আমাদের কিনতে হচ্ছে। যদি আমরা এই টাকাটা না দিই তাহলে আমরা সার পাই না, এটা আমাদের একটা বড় সমস্যা। আর কীটনাশকের দাম দিন দিন ঊর্ধ্বগতিতে যাচ্ছে, এটাও আমাদের জন্য একটা বড় হুমকির মুখোমুখি দাঁড়াচ্ছি। তো সব মিলে দেখা গেল যে আমাদের যদি এই কৃষি পণ্যগুলো যদি কৃষক সঠিক সময়ে সঠিকভাবে পায় তাহলে তারা
আরও লাভবান হবে, এটা আমার আসলে ধারণা। আমি যেহেতু একজন কৃষক, সেই প্রেক্ষিতে বলছি যে আসলে মানুষ, একটা কৃষকের যদি এই চাহিদা অনুযায়ী যে পণ্যগুলো আছে সেগুলো যদি সে পায়, তাহলে মানে তার যে কাঙ্ক্ষিত যে লক্ষ্যটা, এটা পূরণ করা মানে কৃষির যাবতীয় পণ্য যদি আপনারা সহজ মূল্যে পান, তাহলে আপনি আপনার কৃষির বিভিন্ন উৎপাদিত ফসল দাম আপনি কমে যাবে। তো আপনারা সার কিনতে গেলে বেশি দাম, কৃষি যন্ত্রপাতি কিনতে গেলে বেশি দাম, মানে অন্যান্য দিক দিয়া জিনিসপাতির দাম বিধায় আপনার এই সবজির দামও বাজারে গিয়ে বেড়ে যায়। তো সব মিলাইয়া আপনার দেখা গেল যে কৃষির সব জায়গায় সব সেক্টরে একটা সিন্ডিকেট আছে, তাই না? তো আপনি চাচ্ছেন যে সেই সিন্ডিকেটটা নির্মূল করার জন্য? জি, আমার একটা কথা কি, যে আসলে একটা দেশের বা বাংলাদেশের বিশেষ করে যে কৃষি খাতটা কিন্তু মানে অনেকটা বড়। যেমন বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, সেখানে শিল্প আছে কিন্তু কৃষি নির্ভরটা একটা অন্যতম একটা সেক্টর। তো এই সেক্টরে আমি থেকে মনে করি যে আসলে এইখানে যদি কৃষক মরে তাহলে কিন্তু দেশ মরে যাবে। আসলে একটা দেশ বাঁচাতে হলে কৃষক বাঁচাতে হবে। আর দেশের যদি কৃষিদ্রব্য পাওয়ার জন্য, তাহলে কৃষক বাঁচাতে হলে এই কৃষির যে পণ্যগুলা সেগুলো কিন্তু একটু সুলভ করতে হবে, যাতে কৃষকটা এই যে কাঙ্ক্ষিত ফলাফল এটা পায়। আর কৃষকটা যদি পরিপূর্ণ ফলন ফলাতে পারে, তাহলে একটা দেশের জনসংখ্যা আমি মনে করি যে অনেকটাই ভালো থাকবে। আর পরিশেষে বলা যায় যে আমি একজন কৃষক হয়ে বলতেছি যে ভালো ফলন করতে গেলে ভালো পরিচর্যা এবং ভালো মানের বীজ বা ভালো মানের জাত নির্বাচন করা কৃষকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেই ক্ষেত্রে আমি সবার সুস্থতা কামনা করে আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।